ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারাই উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনো দিন ফিরে আসেনি। শ্যামপুরুষের কান দুটোতে বোধ হয় এখনো বাজছে কথাগুলো। হুট করে তার সর্বাঙ্গে নামলো এক অদ্ভুত অসাড়তা। চোখ দুটো ঠায় আটকে আছে টিভির পর্দায়, সেথায় জ্বলজ্বল করছে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তার সদ্য আত্মঘাতীর দুঃসংবাদ। যুবক বড্ড অস্থির হলো এ পর্যায়ে। অস্থিরতায় হাঁসফাঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। অবচেতন মনের কোনো উত্থাপিত হলো, কি আছে ওই ফাইলে? এ ফাইলের জন্যই মাইনুল সাহেবের সাথে। বাকিটা আর ভাবতে পারেনি শামসুদ্দোন। পরপরই মনে জাগলো প্রবল কৌতূহলতা। ফাইলটা একবার খুলে দেখা প্রয়োজন। কি আছে ওতে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই পুরাতন ফাইলের ধুলো পড়া খড়খড়ে পৃষ্ঠার ভাঁজে? রৌদ্র অস্থির। তড়িঘড়ি করে পা বাড়ালো হসপিটালের বাইরে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো ওয়াচম্যানের নরম কণ্ঠ। ডাক্তার সাহেব। সহসা পায়ে রূপ টানল রৌদ্র। তড়া ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো মধ্যবয়স্ক হাফিজ মিয়া কেমন উদ্বেগ নিয়ে ছুটে আসছেন তার নিকট। রৌদ্র গম্ভীর হলো এবার। মধ্যবয়স্ক সন্নিকটে এসে দাঁড়াতে সে কেমন গমগমে গলায় শুধালো, কি হয়েছে? হাফিজ মিয়া হাঁপাচ্ছেন। হাঁপাতেই কোনো মতে আওড়ালেন, চলে যাইতাছেন? আপনার চাচার লগে দেখা করবেন না? কপাল গোছায় রৌদ্র। চোখ মুখে এক প্রকার বিরক্তি লেপটে কর্কশ কণ্ঠের প্রত্যুত্তরে বলল, দেখা করব নাকি করব না সে কৈফিয়ত এবার আপনাকে দিতে হবে। আপনি কে আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? এহেন কথায় যার পরনায় অবাক হলেন হাফিজ মিয়া। লোকটা কেমন অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আছে রৌদ্রের পানে। আশ্চর্য, যে ছেলে গত 2 বছরে কোনোদিন বড়দের সম্মান দেখাতে কার্পণ্য করেনি, কখনো কখনো কোনো বিষয়ে দূরছাই করেনি, সেই ছেলেই কিনা আজ এমন কর্কশ কণ্ঠে এহেন রুক্ষ কথাগুলো বলে গেল। হাফিজ মিয়া বড় দুঃখ পেলেন বোধহয়। তক্ষুনি নিজের ছলছলে চোখ দুটো আলগোছে নামিয়ে নিলেন জমিন বরাবর। উপচে পড়া কান্নাগুলো গলার কাছে কোনো মতে আটকে রেখে মোটা কণ্ঠে আওড়ালেন তিনি, মাফ করবেন ডাক্তার সাহেব। সহসা সম্বিত ফিরল রৌদ্রের। উপলব্ধি হলো নিজের করা কিছুক্ষণ আগের রূঢ় ব্যবহারগুলো। আর অমনি এক রাজ্যসম অপরাধীতে ছেয়ে গেল তার তার মন, তার তনমন। দিনকে দিন তার কি হচ্ছে? সে তো আগে এমন ছিল না, ইদানিং কেন এত রূঢ় হচ্ছে সে? গম্ভীর পুরুষ তৎক্ষণাৎ খানিক গলা খাকারি দিয়ে উঠলেন। ইতস্ততাই হাফিজ মিয়াকে কিছু বলতে যাবে তার আগে গটগট পায়ে স্থান ত্যাগ করলেন মধ্যবয়স্ক। রৌদ্র কেবল অসহায় দৃষ্টে তাকিয়ে রইলেন সেদিকে। লোকটাকে আগ বাড়িয়ে ডাকবার খুব একটা উদ্বেগ নেই তার মাঝে। শ্যামপুরুষের মুহূর্ত খানে কাটল আত্ম অনুশোচনায়। পরমুহূর্তেই সে ফের উদ্যত হলো নিজ গাড়ির পানে এগোতে। গুনে গুনে দুটো কোদন সিঁড়ি বেয়ে নেমেছে যুবক। ঠিক তখনই কোত্থেকে যেন লাগামহীন গতির বিশাল এক ট্রাক এসে আচানক টক্কর দিয়ে বসল সুদর্শনের গাড়িটাকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল নির্জীব গাড়িটি। বিশাল ট্রাকের সংঘর্ষের অভিমুখে ঠায় দাঁড়িয়ে থাকবার কোনো রূপ উপায়ন্তর না পেয়ে পরিশেষে গাড়িটি গিয়ে ছিটকে পড়ল ফাঁকা কনক্রিটের রাস্তায়। এহেন অতর্কিত কাণ্ডে হতভম্ব রৌদ্র। দাঁড়িয়ে আছে ঠায়। ওদিকে ট্রাকের গতি খানিকটা ধীর হয়েছে পর্যায়ে। তা দেখে শ্যাম সুন্দর পুরুষ তক্ষুনি ছুটে আসতে লাগলো গাড়ির পানে। তবে কাণ্ড দেখো, মুখের উপর রুমাল পেঁচিয়ে রাখা ট্রাক ড্রাইভার ঠিক তখনই তরলে পরিপূর্ণ একখানা কাচের বোতল আচানক ছুঁড়ে মারল রৌদ্রের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পানে। আর অমনি অক্ষিপটের সম্মুখেই মুহূর্তেই দাও দাও করে জ্বলে উঠল গাড়িটা। সহসা থমকে গেল রৌদ্র। ছুটতে থাকা পদযুগল তার থেমে গেল মাঝপথেই। ট্রাক চালক থামেনি, উল্টো গতি বাড়ালো ইঞ্জিনের। মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিয়ে বসলো অত বড় পথটা। রৌদ্রের সেদিকে হুঁশ নেই। সে কেমন এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলতে থাকা নিজ গাড়িটার পানে। তার পা দুটো শক্ত হাঁটুতে হুট করে এক আকাশসম ক্লান্তি ভর করলো যেন। বেচারা তক্ষুনি কনক্রিটের রাস্তায় ধূপ করে হাঁটু ঠেকালো। তার চোখের সামনে ভস্ম হচ্ছে এক রহস্যময় ফাইলের সকল অজানা তথ্য। ভস্ম হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মির্জা সায়ান মুগ্ধ নামের অজানা তথ্য। ভস্ম হচ্ছে আদুরে বোনকে ফিরিয়ে আনার অন্যতম পথ।
মার্বেলের স্বচ্ছ তক্তকে মেঝেতে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অ্যাডউইন। মোটা ব্যান্ডেজ পরা এক হাত তার ঝুলে আছে গলার সঙ্গে, মাথায় বাঁধা ব্যান্ডেজের মোটা আস্তরণ, সেটাই ছোপ ছোপ রক্তের উপস্থিতি। পা দুটো সদ্য হাঁটার ক্ষমতা ফিরে পাওয়ার গম্ভীর মুখ যুবকের। সে কি জোর দেখো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ঠিক ছুটে এসেছে প্যালেসে। গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে তার পা পড়তে কোত্থেকে যেন ছুটে এলো মেলা, রোধ করলো অ্যাডউইনের ব্যস্ত পথ। অ্যাডউইন বোধ হয় খানিকটা বিরক্ত হলো এহেন কাণ্ডে। সে কেমন তিতি বিরক্ত অভিব্যক্তিতে চোখ তুলে তাকালো। তরুণীর মুখ পানে মেলার গৌরবন্যা ফ্যাকাশে মুখ, সেথায় প্রলেপ বসেছে একরাশ দুশ্চিন্তার। গম্ভীর পুরুষ তা বুঝেও না বোঝার ভান ধরলেন, কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে শুধালেন, কি সমস্যা তোমার? পথ আটকালে কেন? মুনলাইট কোথায় অ্যাডউইন? কথার পিঠে এহেন বাক্য কর্ণধার হতেই কপাল কুঁচকে গেল অ্যাডউইনের। সুদর্শন মুখখানায় লেপ্টে গেল রাগের ছাপ। মুখ গহ্বরে ধারালো দাঁত কপাটে একে অপরের শোনে রুষ্টতায় পিষ্ট করে কটমট আওয়াজ তুলল অ্যাডউইন, ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তা জেনে তুমি কি করবে গুবুগুলো পায়া? শুকনো ঢোক গিলল মেলা, চিবুক নামালো কণ্ঠার কাছে, ইতস্তততায় হাত দুটো অনবরত কসলাতে কসলাতে মিনমিনে স্বরে জবাবে বলল, এমনি। নাকের পাটা ফুলল অ্যাডউইনের, বাড়ল দাঁত কিরিমির শব্দ। যুবক আলগোছে দাঁতে ডানে বামে ঘাড় বাঁকিয়ে খানিক সতর্ক হলো। ঠিক পর মুহূর্তেই রাগ ক্ষোভে আচানক এক বলিষ্ঠ থাবায় আঁকড়ে ধরল তরুণীর কোমল গ্রীবাদেশ। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মেলা। তরাব বিস্ফোরিত দৃষ্টিতে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো গম্ভীর পুরুষের শক্ত মুখাবয়ব। সহসা আঁতকে উঠে তরণী, গ্রীবাদেশের শক্তপোক্ত হাতের জোর বাড়তেই খানিক কোকিয়ে ওঠে সে, দুহাতে খামচে ধরে অ্যাডউইনের হাতখানা। তবে বালাই ষাট, অ্যাডউইন আজ বড্ড তেজি, কিছুতেই ছাড়ছে না বেচারির গ্রীবাদেশ। উল্টো কটমট কণ্ঠে হিসিয়ে শুধালো, আই টোল্ড ইউ ব্লু পায়া, মুনবার্ডের কাছ থেকে দূরে দূরে থাকতে। ওকে ওর মতো ছেড়ে দে, না হলে তোর একদিন আর আমার যতদিন লাগে, মাইন্ড ইট। এহেন কথায় স্থবির হলো মেলা, ছলছলের দৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল সম্মুখে। গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাত সরালো তরুণীর গ্রীবাদেশ হতে। খনন পায়ে উল্টো ঘুরতেই পেছন থেকে ভেসে এলো মিলার এলোমেলো কণ্ঠ, মুনলাইট নিষ্পাপ অ্যাডউইন, দুনিয়ার কোট কাচালি সম্বন্ধে সে এখনও বড্ড অজ্ঞ। তার মতো নিষ্পাপ মেয়ের জীবনে মনস্টারের মতো হিংস্র মানবের কোনো ঠাঁই নেই। নয়তো একদিন দেখা যাবে অভিশপ্ত মনস্টারের অভিশপ্ত ছায়ার পদতলে মেয়েটাকে তার প্রাণ হারাতে হচ্ছে। এই ক্রূর সত্যিটা জানার পরও আপনি কিভাবে চাইছেন মুনলাইট মনস্টারের হোক? থমকে দাঁড়িয়ে আছে অ্যাডউইন, শির দ্বারা সোজা করে সামান্য ঘাড় বাঁকিয়ে তাকিয়ে পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, প্রতিটা মানুষের নিয়তি আগে থেকে নির্ধারিত গুলুপায়া, আমরা কেবল কাঠপুতুল। ঠোঁটের কোণে আচমকা তাচ্ছিল্যের হাসি ফুটল তরুণীর, সিক্ত চোখ দুটো অঝোর ধারায় ননাচলে গড়ালেও তা আগ বাড়িয়ে মুছে দেবার উদ্বেগ দেখালো না মেলা। সে উল্টে কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে আওড়ালো, অভিশাপকে জোর করে নিয়তি বানাতে চাচ্ছেন আপনি অ্যাডউইন? এ পর্যায়ে হুট করে রহস্যময় বাঁকা হাসল অ্যাডউইন, চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ঢেলে ইস্পাত দীর্ঘ কণ্ঠে শুধালো, যাদের নিয়তি বহু আগে থেকেই জড়া তাদের আবার জোর করার কি আছে গুলোপায়? যেখানে মনস্টার তার ইউজ করা সামান্য টিস্যুকেও নিজের কাজ ছাড়া করে না, সেখানে সে তার বিবাহিতা স্ত্রীকে কিভাবে নিজের কাছ থেকে দূরে রাখবে? ইজ নট দিস ফানি? মুহূর্তেই এক অদৃশ্য বজ্রপাত ঘটল মিলার মাথার ওপর। চোখ দুটো বিস্ফোরিত আকারে হঠাৎ ছুঁয়ে গেল কপাল। মুখাবয়বে দেখা দিল অবিশ্বাসের ছাপ, বেচারির কণ্ঠ কাঁপছে এবার, সর্বাঙ্গে বইছে ঝড়। সে কেমন কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কি কি বললেন? মনস্টার স্ত্রী মুন? তরুণীর বাক্য বড্ড এলোমেলো, মাঘ মাসের হাড় কাঁপানোর ঠান্ডার ন্যায় ক্রমশ জমে যাচ্ছে তার কণ্ঠা। অ্যাডউইন বাঁকা হাসল ফের, খানিক সময় নিয়ে ফের গমগমে গলায় শুধালো, তাদের দুজনের মাঝখানে যে আসবে, আই সোয়ার তাকে আমি নিজ হাতে ছিন্ন ভিন্ন করব, দরকার পড়লে তোকেও। রাত 2:35 পেন্ট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা, দ্য সেভেনিয়র রুম।
যার আলো আজ জলমলে। বিশাল এ কামরায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কক্ষের ঠিক এক পাশে বিছিয়ে রাখা একখানা বড় সড়ো ডেস্ক, যার ওপর বড্ড গুছিয়ে রাখা অসংখ্য কাগজপত্র। বলিষ্ঠ রূঢ় মানব আজ যথেষ্ট মনোযোগী। ডেস্কের গায়ে বিছিয়ে রেখেছেন একখানা মসৃণ পৃষ্ঠা, সেটাই দক্ষ হাতে আঁচড় বসাচ্ছেন পেন্সিলের, আঁকছেন ছক, মাঝে মধ্যে আঙ্গুল দিয়ে নাড়াচ্ছেন ডেস্কের ওপর দাঁড় করিয়ে রাখা গোলকটাকে। তার শক্তপোক্ত আঙ্গুলের ভাঁজে আটকে রাখা পেন্সিল মনোযোগে শুরু হয়েছে সুদর্শনের দৃষ্টি। ঘাড় সমান বাবরি ছাটা চুলগুলো আজ উন্মুক্ত। এলোমেলো বেহায়া কায়দায় তারা কেমন ছুঁয়ে দিচ্ছে যুবকের ফর্সা ললাট। ক্ষীণ খাদযুক্ত দীর্ঘ চলখানার পেশি টান টান, হালকা খোঁচা খোঁচা দাড়ি দেখা দিয়েছে গালের পাশে। আলোর তির্যক রশ্মি গাল ছুতেই তা কেমন ব্লেডের ন্যায় চকচক করছে দেখো। মনোযোগে পিয়ার্সিং করা ঠোঁটের কোণ বারবার কামড়াচ্ছে যুবক। তার বলিষ্ঠ বাহু দুটো উন্মুক্ত, পরনে একখানা কালো রঙা ট্যাঙ্ক টপ, সেই সাথে পরেছে বড্ড ঢিলেঢালা একখানা ঘিয়ে রঙা ট্রাউজার। সৌন্দর্যের দিক থেকে যে সে যেন মানুষ নয়, সাক্ষাৎ গ্রিক দেবতা। মুগ্ধের আজ বেশ ব্যস্ততা। কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে চোরাচালান নিজ আয়ত্তে আনতে সে কি ছক আঁকছে। মনোযোগে নেই বিন্দুমাত্র হেরফের। তবে তার এর মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। চোখের মসৃণ পৃষ্ঠায় পেন্সিলের তীক্ষ্ণ আগা বেশ কবার ঘুরতেই আচানক সেথায় ফুটে উঠল সপ্তদশীর কোমল অধর যুগল। আর অমনি অভ্যন্তরে ঝটকা খেল মুগ্ধ। সন্দিগ্ধতায় চোখ দুটো খানিকটা ক্ষীণ করে ফের কাগজ পানে তাকাতেই উধাও হয়ে গেল দৃশ্যপট। রূঢ় মানব কেমন বিরক্ত হয়ে দাঁত ছোয়ালো ঠোঁটের কোণে। পেন্সিলের গোড়া দিয়ে নিজ ঘাড়টা সামান্য চুলকে বাঁদিকে বাড়ালো পা। খানিকটা দূরে দাঁড় করিয়ে রাখা ক্যানভাসের গায়ে ঝুলন্ত কাগজগুলো একটা একটা উল্টাতেই আচমকা কাগজগুলোর গায়ে ভেসে উঠল সপ্তদশীর কোমল উদর। ফের ভরকায় মুগ্ধ। চোখ দুটোকে বিভ্রম লেপ্টে খানিক বুজে নিয়ে ফের তাকাতেই খেয়াল করল সে কেমন আলতো করে ধরে রেখেছে সপ্তদশীর মেধহীন মসৃণ উদর ঢাকা কাপড়খানা, যা ধরে রাখার দরুন স্পষ্ট সদর্শন মিলছে মেয়েটার নাভি কমলের। তক্ষুনি কাগজের গা থেকে হাত সরিয়ে অদূরে ছিটকে গেল বলিষ্ঠ পুরুষ। শক্তপোক্ত কোমরটা তার আচানক স্পর্শ করল ডেস্কের গা। ভরকানো কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বের হলো, হোয়াট দ্য ফাক আই এম সিইং। চলবে। গল্পটি চলাকালীন অবশ্যই আপনারা বিজ্ঞাপনটা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। বিজ্ঞাপন প্লিজ কেউ স্কিপ করবেন না, রিকোয়েস্ট প্লিজ। এত কষ্ট করার পর ফল না পাইলে ভাল লাগে না, খুব কষ্ট হয়। তারপর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।